আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 22 অক্টোবর, 4 কার্তিক, বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমি পদত্যাগ করলে 50% প্রতিবাদ তৎক্ষণাৎ শেষ হবে। জাস্টিস ফর জুবিন নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে কেউ সন্তুষ্ট নন, বললেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। সোনাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে খুন প্রৌঢ়, আটক 1। হাইলাকান্দিতে রেশনের রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ। হেলিকপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিহারে বিরোধী জোটে দ্বন্দ্ব, 12 আসনে মহাগঠবন্ধন বনাম মহাগঠবন্ধন লড়াই। ষড়যন্ত্রের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ালো হেমন্ত সোরেনের দল। এবং সর্বশেষ খবরটি হলো, সারা দেশে 8.82 লক্ষের বেশি দেওয়ানি মামলা ঝুলে, তীব্র অসন্তোষ সুপ্রিম কোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। 4 দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। তিরুবনন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে টেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। আজ রাষ্ট্রপতি মুর্মুর সরবিমালা মন্দিরে ভগবান আয়াপ্পার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনের রেহাই মূল্যের 3টি সামগ্রীর বণ্টন শুরু হবে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্তদয়া অন্ন যোজনার কার্ডধারী এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের জন্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করেছেন। এই 2 ধরনের রেশন কার্ড প্রতি 1 কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ রেহাই মূল্যে বণ্টন করা হবে। নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নির্ধারিত অন্ন সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলি বণ্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, সোনাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে খুন প্রৌঢ়, আটক 1। বড়খোলা থানাধীন সোনাপুর প্রথম খণ্ডে 2 পরিবারের মধ্যে জমি বিবাদ নিয়ে মারপিটে খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তি 67 বছর বয়সের আফাস আলী চৌধুরী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল 8টা নাগাদ। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি ছিল থমথমে। 2 পক্ষের মধ্যে জমি বিবাদের জেরে এক পক্ষ বিতর্কিত জমি দখল করতেই বিপত্তি দেখা দেয়। মূলত এই বিতর্কিত জমি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা শেষ হওয়ার আগেই গ্রামীণ রাস্তা সংলগ্ন জমি তাজউদ্দিন চৌধুরীর পরিবারের বাঁশের বেড়া দিয়ে দখল করছিল। তখনই বিপরীত পক্ষের আফাস আলী চৌধুরী বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি মারপিটে গোড়ায়। এক সময় উত্তেজিত হয়ে তাদের পুত্র নাসিমউদ্দিন চৌধুরী, দিলা চৌধুরী সহ অন্যান্যরা আফাস আলী চৌধুরীর উপর আক্রমণ চালায়। সূত্রমতে, নাসিমউদ্দিন চৌধুরীর রডের আঘাতে আফাস আলী মাটিতে লুটিয়ে পড়েন। পিতাকে বাঁচাতে 2 পুত্র ছুটে এলে তারাও আহত হন। হাল্লা চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু এর আগেই আফাস আলী প্রাণ হারান। এদিকে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল। ছুটে যান কাছাড়ের 2 ডিএসপি, বড়খোলা থানার ওসি দেবানন্দ দাস, এসআই মরিরাম কলিতা সহ ফরেনসিক টিমও। পরে ম্যাজিস্ট্রেট রবার্ট টুলুরের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে ভাঙ্গারপাড় পুলিশ তাজউদ্দিন চৌধুরীকে আটক করে বড়খোলা থানায় নিয়ে আসে। বর্তমানে বড়খোলা থানায় জিজ্ঞাসাবাদ চলছে তাজকে। তবে নাসিম সহ অন্যান্যরা গা ঢাকা দেয়। পুলিশ সূত্র মতে শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে। আফাসের পরিবার ঘটনার সঠিক তদন্ত সহ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পরবর্তী খবর, বিহারে বিরোধী জোটে দ্বন্দ্ব, 12 আসনে মহাগঠবন্ধন বনাম মহাগঠবন্ধন লড়াই।
ষড়যন্ত্রের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ালো হেমন্ত সোরেনের দল। নামেই মহাগঠবন্ধন, কিন্তু বাস্তবে জোটের ঐক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহারে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোটের অন্তর্গত কংগ্রেস, আরজেডি, আপ, সিপিআই সহ একাধিক দল আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। এমনকি 12টি আসনে দেখা যাচ্ছে জোটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়ছে। এদিকে বিহার বিধানসভা নির্বাচন থেকে হঠাৎই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম। দলটির অভিযোগ, কংগ্রেস ও আরজেডির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই বিভাজনকে কেন্দ্র করে শাসক জোট এনডিএ এবং লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান কটাক্ষ করতে ছাড়েননি। চিরাগ বলেন, মহাগঠবন্ধন বনাম মহাগঠবন্ধন এমন নির্বাচন আগে কখনো দেখিনি। বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু হয় না, হয় তোমরা বন্ধু নয়তো প্রতিপক্ষ। তার মন্তব্যে স্পষ্ট, বিরোধী জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য। আরজেডি ও কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেছে অন্তত 6টি আসনে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে। বৈশালী, সিকান্দ্রা, কাহালগাঁও, সুলতানগঞ্জ, নারকাটিয়াগঞ্জ এবং ওয়ারশালীগঞ্জে কংগ্রেসের প্রতিপক্ষ আরজেডি। অন্যদিকে সিপিআই কংগ্রেস মুখোমুখি হচ্ছে বাচুয়াড়া, রাজাপাকার, বিহার শরীফ এবং কারগড়ে। এমনকি চৈনপুর ও বাবুবাড়িতে বিকাশশীল ইনসান পার্টির সঙ্গে লড়ছে আরজেডিও। এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে জোটের মধ্যে সমন্বয় নেই। একাধিক বৈঠকের পরেও আসন রফা নিয়ে কোনো সমাধান সূত্র বের হয়নি। ফলে ভোটের আগে বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। জেএমএম স্পষ্ট জানিয়েছে, উপযুক্ত সময়ে তারা এই অপমানের যোগ্য জবাব দেবে। জেএমএম নেতা সুদীপ্য কুমার জানান, 2020 সালের নির্বাচনে কংগ্রেস ও আরজেডি 3টি আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে তা মানা হয়নি। অথচ গত বছর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে জেএমএম নিজেদের আসন ছেড়ে দিয়েছিল জোট সঙ্গীদের জন্য। এবার বিহার ভোটে ফের অপমানিত হতে হলো তাদের। এই পরিস্থিতিতে তারা আর জোটে থাকছে না বলেই জানিয়ে দিয়েছে। পরবর্তী খবর, সারা ভারতে দেওয়ানি বিরোধ সংক্রান্ত মামলার ক্ষেত্রে 8.82 লক্ষেরও বেশি রায় কার্যকর না হওয়ায় সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশের সর্বোচ্চ আদালত বিচারাধীন মামলার এই বিশাল সংখ্যাকে অত্যন্ত হতাশাজনক এবং উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি পঙ্কজ মিত্তালের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সম্প্রতি এই পর্যবেক্ষণটি করে। বেঞ্চটি মূলত গত 6 মার্চের একটি গুরুত্বপূর্ণ আদেশের প্রতিপালন পর্যালোচনা করেছিল, যেখানে সমস্ত উচ্চ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন দেওয়ানি আদালতগুলি 6 মাসের মধ্যে রায় কার্যকর করার আবেদনগুলি নিষ্পত্তি করে। আদালতের চূড়ান্ত রায় বা ডিক্রি কার্যকর করার জন্য ডিগ্রিধারীরা এই আবেদনগুলি দাখিল করেন। পিটিআইয়ের সূত্রে জানা গেছে, বেঞ্চটি লক্ষ্য করেছে যে মার্চের এই আদেশের পর থেকে গত 6 মাসে মাত্র 3,38,685টি কার্যকরের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, আমরা যে পরিসংখ্যান পেয়েছি তা অত্যন্ত হতাশাজনক। সারা দেশে কার্যকরের আবেদনগুলির বিচারাধীন অবস্থা উদ্বেগজনক। সারা দেশে এখনও 8,82,578টি মামলা বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট তার 16 অক্টোবরের আদেশে জোর দিয়ে বলেছে যে আদালতের ডিক্রি বা আদেশ কার্যকর করার ক্ষেত্রে এই দীর্ঘ বিলম্ব প্রক্রিয়াটিকে সম্পূর্ণ অকার্যকর করে তোলে, যা ন্যায় বিচারের প্রতি প্রহসন ছাড়া আর কিছুই নয়। বেঞ্চটি আবারও দেশের সমস্ত উচ্চ আদালতের কাছে অনুরোধ করেছে যেন তারা বিচারাধীন আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট পদ্ধতি তৈরি করে এবং জেলা বিচার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। পর্যালোচনা চলাকালীন আদালত কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে প্রতিপালনে ঘাটতি লক্ষ্য করেছে। হাইকোর্ট বিচারাধীন আবেদনগুলির পরিসংখ্যান জমা দিতে ব্যর্থ হয়েছে। পিটিআই জানিয়েছে, শীর্ষ আদালত তার রেজিস্ট্রিকে একটি রিমাইন্ডার জারি করতে বলেছে এবং কর্ণাটক হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই ভুলের ব্যাখ্যা দেওয়ার জন্য 2 সপ্তাহের সময় দিয়েছে। পরবর্তী খবর, আমি পদত্যাগ করলে 50% প্রতিবাদ তৎক্ষণাৎ শেষ হবে। জাস্টিস ফর জুবিন নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে বাক্সা সংশোধনাগারের সামনে সংঘটিত হিংসাত্মক ঘটনার পর মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাক্সা জেলা সফর করেন। এই সংঘর্ষে পুলিশের গুলিতে আহত 2 ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। শর্মা তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করার আশ্বাস দেন।
আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া উচিত এবং বিপদগামী যুবকদের আরও ভালো পথে পরিচালিত করা উচিত। আমরা সকলেই জুবিনের ভক্ত, কিন্তু হিংসার মাধ্যমে ন্যায় বিচার চাওয়াটা অর্থহীন বলেন তিনি। সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে তিনি উল্লেখ করেন যে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করা হবে। আসামবাসীর প্রাণের শিল্পী জুবিন গর্গকে ন্যায় প্রদানের দাবিতে অনুরাগীদের চালিয়ে যাওয়া আন্দোলন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, আজ আমি পদত্যাগ করলে 50% প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, আর যদি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হন বাকি 50% শেষ হয়ে যাবে। গত 4 বছরে কোনো সুযোগ পাওয়া যায়নি। জুবিনের ন্যায় চেয়ে যে আন্দোলন করা হচ্ছে সেটা কিন্তু এই আন্দোলন নয় বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে জুবিনের প্রকৃত অনুরাগী ও বর্তমানে হঠাৎ করে অনুরাগী হয়ে পড়া একাংশের মধ্যে পার্থক্য রয়েছে। এদিকে বাক্সায় সংঘটিত হিংসাত্মক ঘটনা সংক্রান্তে মুখ্যমন্ত্রী অভিযোগ উত্থাপন করেন যে বাক্সার একাংশ মানুষকে অতিরঞ্জিত সংবাদ মাধ্যমের খবর উত্তেজিত করে তুলেছিল। তিনি অভিযোগ করেন কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা অতিরঞ্জিত খবর এইসব অপ্রয়োজনীয় উত্তেজনাকে ইন্ধন জুগিয়েছিল। একই সময় মুখ্যমন্ত্রী ন্যায়পালিকার উপর বিশ্বাস রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ভারতের ন্যায়িক ব্যবস্থাকে বিশ্বাস করার আবেদন জানিয়ে তিনি বলেন, সরকার ভুল করলেও ন্যায়পালিকা তা করে না। অপরদিকে জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে কেউ সন্তুষ্ট নন বললেন দেবব্রত শইকীয়া। জুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে কেউ সন্তুষ্ট নন বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন দেবব্রত শইকীয়া। রাজ্যের বিরোধী দলের নেতা শইকীয়া বলেন, অসমিয়ার প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুর 1 মাস পেরিয়ে গেল। এই সময়কালের মধ্যে জনগণ বুঝতে পারলেন না যে কি পরিস্থিতিতে মহান শিল্পীর মৃত্যু হয়েছিল। সিঙ্গাপুর সরকার কেন তাদের সরকারি আতিথ্য দিল না এবং নিরাপত্তার ব্যবস্থা কেনই বা সুরক্ষিত করা হয়নি, সে কথার জবাব কিন্তু পাননি জনগণ। এর পরিবর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তার সরকারের একাংশ মানুষকে আসামের প্রাণপ্রিয় শিল্পীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে জনগণকে বিপথে পরিচালিত করতে দেখা যাচ্ছে। গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করার সময় শইকীয়া বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে শিল্পী জুবিন গার্গের মৃত্যুর তথ্য জনসমক্ষে প্রকাশিত হলে অসমিয়া মানুষজন হজম করতে সময় নেবেন। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে এই তথ্য কোথা থেকে পেলেন? প্রশ্ন উঠছে যে এসআইটিকে মুখ্যমন্ত্রী কি পরিচালনা করছেন? প্রশ্ন উঠে এসআইটির আধিকারিকরা কি মুখ্যমন্ত্রীর কথা মতে কাজ করছেন? শইকীয়া বলেন, সিএম ভিজিলেন্সের সুপার রুজি কলিতাকে বারবার কেন এসআইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? প্রশ্ন উঠছে রুজি কলিতার নেতৃত্বে যাওয়া এসআইটির আধিকারিকরা বহু বিতর্কিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শামকানু মহন্তের বাড়িতে যাওয়া ছাড়াও সেখানে যাওয়ার সময় কোনো ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কি? বাড়িটিকে আইনগতভাবে সিল করে দেওয়া হয়েছিল কি? যদি হয়েছিল তাহলে পরবর্তী সময়ে শামকানু মহন্তের পরিবারের জন্য বাড়িটাকে কোন পরিস্থিতিতে খুলে দেওয়া হলো, এইসব তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। বিরোধী দলের নেতা বলেন, যদি গোপনীয়তার খাতিরে সরকার তথ্যাপাতি প্রকাশ করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে তাহলে তার ভিডিও ফুটেজ সহ বিধানসভার গোপন অধিবেশনে দাখিল করা উচিত। আসামের জনগণের বিরাট স্বার্থে, বিশেষ করে মহান আসাম ও সম্প্রীতির আসাম গড়ে তোলার ক্ষেত্রে শিল্পী জুবিন গার্গ যে পদক্ষেপ নিয়েছিল তা বাস্তবায়িকতা করতে এই কাজ করার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সম্মেলনের 3টি বিষয়ের উপর প্রশ্ন করে শইকীয়া বলেন, আসামের জনকণ্ঠ জুবিন গার্গের অস্থি চিতাভস্ম আসামের সমস্ত জেলার প্রেরণ করার কথা ছিল, তা পাঠানো কি হয়েছে? চিতাভস্ম প্রেরণের জন্য জুবিন গার্গ ফ্যান ক্লাবকে পোর্টালের মাধ্যমে আবেদন করার কথা বলা হয়েছিল। মন্ত্রী রণত পেগু এ সংক্রান্তে সরকারিভাবে ঘোষণা করেছিল। পোর্টালটি কি খোলা হয়েছে? আর যদি খোলাও হয় তাহলে জেলাগুলিতে এখনও কেন চিতাভস্ম পাঠানো হয়নি? তিনি বলেন, শিল্পীর সঙ্গে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনার ঠিক পরই 22 সেপ্টেম্বর সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশনারকে আমরা একটি পত্র লিখেছিলাম। এই পত্রটিতে সিঙ্গাপুর পুলিশকে বিষয়টি নিয়ে তদন্ত চালানোর সাক্ষ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ, সাক্ষীর জবানবন্দি, স্বাস্থ্যগত সমস্ত প্রমাণ, অটোপসির প্রতিবেদন সংরক্ষিত করার আহ্বান জানানো হয়েছিল। সিবিআইকে দিয়ে তদন্ত চালানোর জন্য আহ্বান জানানো হয়েছিল।
এ সংক্রান্তে সিঙ্গাপুরস্থিত ভারতীয় হাইকমিশনার কী ব্যবস্থা গ্রহণ করলেন সেটা আসামের জনগণকে জানাতে হবে। পবিত্র মার্গারিটার প্রসঙ্গ তুলে শইকিয়া প্রশ্ন করেন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এ বিষয়টি নিয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। ন্যায়াধীশের পরিচালনায় হওয়া তদন্ত প্রসঙ্গে শইকিয়া বক্তব্য পেশ করেছেন। তিনি বলেন যে শিল্পী জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে আজ জনগণের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।